আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে অব্যাহত সমর্থনের কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন। কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 17 বছর কারাভোগ। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আটকের পরই হাজিরের নির্দেশ। মেঘনায় জাহাজ থেকে উদ্ধার 7 মরদেহের পরিচয় মিলেছে। দায়ীদের গ্রেপ্তার দাবিতে 26শে ডিসেম্বর রাত 12টা থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘট। পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা বেনাপোল রুটে দ্রুতগতির ট্রেন চলাচল শুরু। রেলওয়েকে বাণিজ্যিক বিবেচনায় ব্যয় কমানোর পরামর্শ। এবং বান্দরবান সীমান্তে চোরাচালানো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার। বাংলাদেশিদের চলাফেরা না করতে সতর্কতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। ফোনালাপে ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় 17 বছর কারাভোগের পর তিনি মুক্তি পেলেন। মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানিয়েছেন, বেলা 11:04 তিনি কারাগার থেকে বের হন। এর আগে তার মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তির পর সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এবং পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে তার যাওয়ার কথা রয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু 1991, 1996 সালের 15 ফেব্রুয়ারি ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2, গোপালপুর, ভুয়াপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তারের সাথে সাথে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, তাকে আনা হলে গণহত্যার বিচার প্রক্রিয়া সহজ হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় সাজ্জাদ ও সুজয় সহ 6 জনকে হত্যা করে ভ্যানে তুলে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশনায় ওই অপরাধ সংঘটিত হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তারা। স্থানীয় নেতাকর্মীদের নাম নেই কেন, আদালতের এমন প্রশ্নের উত্তরে প্রসিকিউশন জানায়, তদন্তে নাম আসলে তাদের বিরুদ্ধেও আবেদন করা হবে। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের
চিঠি দেওয়ার বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে 10ই নভেম্বর রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেওয়ার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীর মাঝির বাজার এলাকায় জাহাজ থেকে উদ্ধার করা 7 জনের মরদেহের পরিচয় মিলেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেলের মর্গে রাখা হয়েছে। দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে 26শে ডিসেম্বর রাত 12টা থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ শ্রমিকরা। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মেঘনা নদীতে থামানো অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ আল বাখেরা থেকে মৃত অবস্থায় উদ্ধার ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার হাসিবুল, আজিজুল ও মাজিদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আহত ব্যক্তির নাম জুয়েল। হতাহতদের বাড়ি ফরিদপুর ও নড়াইলে। ঘটনা তদন্তে কাজ করছে সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম। এখন পর্যন্ত কোনো আটক নেই, তবে আমরা সম্ভাব্য কিছু নাম্বার পেয়েছি, যে নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতেছি। পাশাপাশি আমাদের মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন নিহতদের স্বজনরা। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার চান তারা। সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতিটা, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশাসনের কাছে আমাদের দাবি আছে এটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত এটা বিচারের আওতায় আনা। আমার ভাগনা যেভাবে সন্ত্রাসীরা মেরে ফেলছে, এমন কোনো পরিবারকে আর যেন এরকম ভাবে না মারতে না পারে, এটা আমি সুস্থ তদন্ত আপনাদের কাছে বিচার চাচ্ছি। ঘটনার প্রতিবাদে চাঁদপুর লঞ্চঘাটে নৌথানার সামনে নৌযান শ্রমিকরা বিক্ষোভ করেছেন। দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। না হলে 26 ডিসেম্বর রাত 12টা থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ শ্রমিকরা। আমদানিকারক তাদের স্কোপ দিয়েছে 2 বা 4 জন, তাহলে বাকি লোকগুলা গেল কোথায়? তাহলে প্রশাসন প্লাস সরকারের সুদৃষ্টি কামনা করছি, ওই লোকগুলা কোথায় গেল? আল বাখেরা রোববার সকাল 8টায় চট্টগ্রাম ছেড়ে আসার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মুগনি নামে আরেকটি জাহাজ ঘটনাস্থলে অতিক্রম করার সময় বাখেরা জাহাজের আরোহীদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে 999-এ কল করে। সোমবার দুপুরে মাঝির বাজার এলাকা থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ও রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও শুরায়ে নিজাম। রাজধানীর কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী মুফতি কেফায়েতুল্লাহ আজহারি বলেন, সাদপন্থীরা শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী। সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 24 ঘন্টার মধ্যে টঙ্গী ময়দানে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার সকাল 9টা থেকে কাকরাইল মসজিদ ও আশেপাশের এলাকায় অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। এই সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং 2018 সালের 1 ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় হল গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের শাসন পূর্ণ প্রতিষ্ঠা করা। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, গণহত্যা ও সন্ত্রাসী কাজে জড়িতদের বিএনপিতে আসার সুযোগ নেই। সে সময় ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ করতে বলতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে মানা হবে।
পদ্মা সেতু হয়ে রেলপথে ঢাকা খুলনা বেনাপোল রুটে আরও একটি নতুন ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে খুলনা বেনাপোলের মানুষ প্রতিদিনই পদ্মা সেতু দিয়ে ট্রেনে ঢাকায় যাতায়াত করতে পারবেন। কমলাপুরে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা ট্রেন সার্ভিস উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। খুলনা থেকে দানিয়েল সুজিত বোসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পদ্মা সেতু হয়ে রেলপথে ঢাকা খুলনা বেনাপোল রুটে আরও একটি নতুন ট্রেন চলাচল শুরু হলো। খুলনা থেকে ভোরে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর পৌঁছায় নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর। খুলনার স্টেশন ছেড়ে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় যাতায়াত করবে এই ট্রেন। পরে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 650 যাত্রী নিয়ে রূপসী বাংলা নামে আবার বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নতুন ট্রেন যোগ হওয়ায় খুশি দক্ষিণ অঞ্চলের মানুষ। 3-3.5 ঘন্টায় আমরা বেনাপোল পৌঁছাতে পারবো, এটা আসলে আমাদের জন্য একটা সুখবর। প্রথম দিন বিভিন্ন জায়গায় একটু স্টপেজ ছিল, বা আমাদের জন্য একটা ভালো একটা সুযোগ সৃষ্টি হয়েছে। খুলনা থেকে এসেছি। কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে। মানে যেতে পারছি এই জন্য আনন্দিত। মেট্রো হওয়ার পরে আমরা আধা ঘন্টায় মিরপুর থেকে এখানে চলে আসতে পেরেছি এবং তারপর জাস্ট 2 ঘন্টায় আমরা এখান থেকে নড়াইলে পৌঁছায় যেতে পারছি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে। নতুন ট্রেন চলাচল উদ্বোধন করে রেলওয়েকে বাণিজ্যিক বিবেচনায় ব্যয় কমানোর পরামর্শ দেন রেলওয়ে উপদেষ্টা। ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকি আর কত দেয়া যাবে? তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে। ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায়, ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখার কথা বলেন চীনের রাষ্ট্রদূত। ঢাকা খুলনা ট্রেন ভাড়া সর্বনিম্ন 445 টাকা এবং সর্বোচ্চ 1330 টাকা নির্ধারণ করা হয়েছে, যা সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়েও কম। বঙ্গবন্ধু সেতু দিয়ে খুলনায় যে ট্রেন চলে সেটা আগের মতোই চলাচল করবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বান্দরবান সীমান্তে 270 কিলোমিটার এলাকা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সেখানে চলছে সংঘাত। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের চলাফেরা না করতে সতর্ক করা হয়েছে। চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বান্দরবানের নাইখারছড়ি উপজেলায় মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 71 কিলোমিটার। এর মধ্যে প্রায় 36.5 কিলোমিটার এলাকা পাহারায় রয়েছে বিজিবি। ওপারে মিয়ানমারের ক্যাম্পগুলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এ অবস্থায় চোরাকারবারি ও দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় তাদের দমনে টহল জোরদার করেছে বিজিবি। নতুন 6টি অস্থায়ী পোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সড়কে দিনরাত চলছে এপিসির টহল। চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি। আমরাও সজাগভাবে রয়েছি। এই মানব পাচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে। এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। নাইখারছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করেছে বিজিবি। জনগণ এবং আরো প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরো কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায় তাহলে ধরেন আরো অনেক অংশ কমে আসবে। আমাদের এখানে বর্ডারের ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির 11 ব্যাটালিয়ন এবং 34 ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয়দের প্রচেষ্টা অব্যাহত থাকলে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ পুরোপুরি রোধ করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। ঝালকাঠিতে এমভি অভিযান 10 লঞ্চ ট্র্যাজেডির 3 বছর পরও নৌ ফায়ার স্টেশন স্থাপন করা হয়নি। 2021 সালের এই দিনে লঞ্চটিতে আগুনে 47 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানিয়েছেন, জমি নির্ধারণ করা হয়েছে, এখন কাগজপত্র ঢাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। 2021 সালের 23 ডিসেম্বর রাতে সদরঘাট থেকে বরুণাগামী 600-এরও বেশি যাত্রী নিয়ে রওনা দেয় এমভি অভিযান 10।
পরদিন ভোরে ঝালকাঠির সুগন্ধার মোহনায় পৌঁছলে লঞ্চের ইঞ্জিন বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। জ্বলন্ত লঞ্চ 2 ঘন্টারও বেশি সময় ভাসতে ভাসতে দিয়াকুল এলাকার চরে আটকে পড়ে। নদীতে ঝাঁপিয়ে পড়েন অসংখ্য যাত্রী। বের হতে না পেরে অনেকে লঞ্চের ভেতরেই পুড়ে মারা যান। স্থানীয়রা বলছেন, লঞ্চে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নেভাতে পারলে এত প্রাণহানি হতো না। এরপর থেকেই নৌ ফায়ার স্টেশন স্থাপনের দাবি ওঠে। গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় 4 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এ নিয়ে 24 ঘন্টায় মৃতের সংখ্যা 26 জনে দাঁড়িয়েছে। অবরুদ্ধ ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য নিয়ে আসা ত্রাণপণ্যের গাড়িতে হামলায় নিন্দার ঝড় উঠেছে। কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে 20 জন রোগী ও হাসপাতাল কর্মী আহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে ইসরায়েলের পার্লামেন্টে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কতদিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি সে বিষয়ে কিছু জানাননি তিনি। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে বোমা হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তাকে ওয়াশিংটন ডিসির জর্জ টাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। ক্লিন্টনের বয়স 78 বছর। চলতি বছর বেশ কয়েকবার তাকে শারীরিক সমস্যায় পড়তে হয়েছে। ক্লিন্টনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা পোস্টে জানিয়েছে, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য তাকে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে 2021 সালের অক্টোবরের রক্তের সংক্রমণের কারণে ক্লিন্টনকে 5 রাত হাসপাতালে থাকতে হয়েছিল। 2004 সালে 58 বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। 1993 থেকে 2021 সাল পর্যন্ত 2 মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। ভারতের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6টার দিকে মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 90 বছর। শ্যাম বেনেগাল দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। হিন্দি সিনেমার জগতে ভিন্ন ধারার ছবি তৈরিতে জোয়ার এনেছিলেন শ্যাম বেনেগাল। 1973 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা অঙ্কুর। 1976 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শ্যাম বেনেগাল। 1991 সালে তাকে পদ্মভূষণ প্রদান করা হয়। বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি ব্যাপকভাবে সমাদৃত। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলায় শিমের এবার ভালো ফলন হয়েছে। কয়েক বছরের তুলনায় বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে আশেপাশের জেলায়। হারুনুর রশিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে দ্বীপ জেলা ভোলার 7 উপজেলায় শিমের ভালো ফলন হয়েছে। ক্ষেত পরিচর্যা, শিম তোলা ও বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বর্তমানে প্রতি কেজি শিম 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেমন আমরা 5 ঘন্টা জমিনে সিম করছি, সিমে ফসল খুব আল্লাহ ভালোই দিছে। বেচা কিনা যা করতে আসি আর সিমের যে লক্ষণ, ইনশাল্লাহ আশা করি আমরা লাভবান হতে পারবো। 20 কেজি, পরে 1 মন, এরপরে 2 মন, পরে 5 মন, পরে 7 মন, বুঝছেন। আর বাজার পাইছি 100 টাকা দর, এরপরে 80 টাকা, আবার 70 টাকা, আবার 60 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ভোলায় সার্জন পদ্ধতিতে শিমের আবাদ হওয়ায় ফলন অনেক ভালো হয়েছে। দিন দিন শিম চাষে ঝুঁকে পড়ছেন এই অঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছে, তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে শিম উৎপাদন কলাকৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রদর্শনী স্থাপনের মাধ্যমে তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দেওয়া হয়েছে। ভোলায় গত বছরে সিমের উৎপাদন হয়েছে 24,300 মেট্রিক টন। এবছর 30,186 মেট্রিক টন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
ঝিনাইদহে নবগঙ্গা নদীর তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোপিত শতবর্ষী ৩০টি দেবদারু গাছ। জরাজীর্ণ পড়ে আছে বঙ্কিমের স্মৃতি বিজড়িত বাংলো। বর্তমান প্রজন্মের অনেকেই জানে না এসব ইতিহাস ঐতিহ্যের কথা। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে বঙ্কিমের অবদান পরবর্তী প্রজন্মকে জানাতে দেবদারু গাছগুলো সংরক্ষণের দাবি স্থানীয়দের। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঝিনাইদহ শহরের বুক চিরে বয়ে গেছে নবগঙ্গা নদী। একসময় খরস্রোতা থাকলেও দখল দূষণ আর ভরাটে মৃতপ্রায় নদীটি। সেই নদীর পাশেই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শত বছরের দেবদারু গাছ। গাছগুলো ঘিরে তৈরি করা হয়েছে পৌর ইকো পার্ক। প্রতিদিন শত শত মানুষ এখানে বেড়াতে আসলেও বেশিরভাগই জানেন না গাছগুলো রোপণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে মূলত সবথেকে বেশি সুন্দর এই গাছগুলো, মানে এরকম গাছ শহরে আশেপাশে খুব একটা দেখা যায় না। কেউ পরস্পরদের জিজ্ঞাসা করলে কেউ সঠিকভাবে বলতে পারে না যে এই গাছগুলো কে রোপণ করেছে, কার সময় মানে রূপান্তর করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা সুন্দরভাবে লেখা দরকার ছিল, তাহলে আমরা প্রজন্ম বা আমাদের আগামী প্রজন্ম তাহলে এটা বিষয়ে জানতে পারত। 1885 সালে ঝিনাইদহে মহকুমা প্রশাসক ছিলেন বঙ্কিমচন্দ্র। নবগঙ্গা নদীর তীরে যেই ভবনে বসে তিনি দাপ্তরিক কাজ করতেন সেটিও এখন জরাজীর্ণ। শত বছরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। এই ঝিনেদাকে তার স্মৃতিচরণ বিচারণ হিসেবে রাখার জন্য উনি এই গাছগুলো ওই সময় উনি বপন করছিলেন। দেবদারু গাছগুলো সংরক্ষণ সহ জীববৈচিত্র্য রক্ষায় নানা পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। পুরো এলাকাটাকে আমরা ভবিষ্যতে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত রাখা যায় এবং এই গাছগুলোকে আমরা যাতে পরিচর্যার মধ্যে এবং এই গাছের যাতে কোনোভাবে ক্ষতি না হয় তার জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে সকল কিছু করা হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ৩০টি শতবর্ষী দেবদারু গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে অব্যাহত সমর্থনের কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন। কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 17 বছর কারাভোগ। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আটকের পরই হাজিরের নির্দেশ। মেঘনায় জাহাজ থেকে উদ্ধার 7 মরদেহের পরিচয় মিলেছে। দায়ীদের গ্রেপ্তার দাবিতে 26শে ডিসেম্বর রাত 12টা থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘট। পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা বেনাপোল রুটে দ্রুতগতির ট্রেন চলাচল শুরু। রেলওয়েকে বাণিজ্যিক বিবেচনায় ব্যয় কমানোর পরামর্শ। এবং বান্দরবান সীমান্তে চোরাচালানো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার। বাংলাদেশিদের চলাফেরা না করতে সতর্কতা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।